নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবানির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমার কাছে একটা বিশেষ দিন, কারণ আমি আজকে আমার ব্লগে বা বলতে পারো আমার পডকাস্টে, কারণ আগে একটা পডকাস্ট হয়েছিল সকলের প্রিয় তরিৎ জেঠুর সঙ্গে। তো আজকে আবার ওনাকে আমরা সাথে পেয়ে গিয়েছি। তো আমাদের সঙ্গে রয়েছেন এখন তরিৎ জেঠু। তো তরিৎ জেঠু সারা বিশ্বে এখন বিখ্যাত, সেটা অবশ্যই প্রেতকথার সৌজন্যে। প্রেতকথা মানে আমাদের গৌরব তবাদার দাদা, যিনি বিখ্যাত ইউটিউবার এবং তার ইউটিউব চ্যানেল প্রেতকথা। তো তার জন্য সারা বিশ্বে তুমি আজ বিখ্যাত তরিৎ জেঠু নামে। কিন্তু সকলের কাছে আবার আমি বলি, এই তরিৎ জেঠু সকলের কাছে বিখ্যাত তরিৎ জেঠু নামে হলেও আমার কিন্তু উনি শ্বশুর মশাই, এবং ওনার নাম তরিৎ মুখার্জি এবং ওনার বাড়ি হচ্ছে গড়বেতা। তো আগের ব্লগ বা আগের পডকাস্ট যারা দেখেছো তারা কিন্তু ওনার ঘটনা তোমরা শুনেছিলে, সত্যি ঘটনা। তো আবার আমার একটা সৌভাগ্য যে আবার আমরা ওনাকে পেয়েছি নতুন একটা ঘটনা শোনাবার জন্য। তো প্রথমেই বলবো, কেমন লাগছে দ্বিতীয়বার এই চ্যানেলে এসে? ঠিক আছে, সানিবানি লিভিং উইথ সানিবানি তো খুব ভালো পপুলার একটা চ্যানেল। এর আগে আমি যেটা ঘটনা বলেছিলাম সেটা বোধহয় অনেক মাস আগে, গত পুজোর আগে বোধহয়, পুজোর। ঠিক আছে, ভালোই, যথেষ্ট পপুলার হয়েছিল ঘটনাটা। এবং তোমার বলা সত্যি ঘটনা যারা প্রেত কথাই শোনে অডিও স্টোরি হিসাবে, সেই ঘটনাটা তারা তো শুনেছে এবং তারা তোমাকে দেখতে পেয়েছে সেই ব্লগের মাধ্যমে। আমি চাই এই ব্লগটাও, এই পডকাস্টটাও সবার কাছে পৌঁছে যাক, ঘরে ঘরে পৌঁছে যাক। যারা চরিত্রকে দেখতে চায় সামনে থেকে, তাদের ইচ্ছে পূরণ হোক। একদিন না একদিন হয়তো প্রেতকথার যে স্টুডিও সেখানে তো তুমি যাবেই, কিন্তু তার আগে আমার চ্যানেলেই যেহেতু শুরুটা হয়েছে, আবার দ্বিতীয়বার পেয়ে যাওয়ার জন্য আমি খুব খুশি। তো তোমার তাহলে টোটাল 12টা ঘটনা তো প্রেতকথায় চলে এসেছে। হ্যাঁ, গৌরবের প্রেতকথা 12টা, এবং বলতে গেলে 12টাই একদম সুপার ডুপার। হ্যাঁ, একবার। আর প্রত্যেকে গৌরব মেন হচ্ছে গৌরবের এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কি শ্রোতা। হ্যাঁ, এই লাখ লাখ শ্রোতা যে আমাকে শুভেচ্ছা আছে, তাদের যে ভালো লেগেছে, এটা আমার কাছে একটা ভীষণ পাওনা। শ্রোতারাই হচ্ছে প্রথম, আর গৌরবের অবদান তো আছে। লেখা তো আছে, লেখা তো আমি আমার স্টাইলে লিখি। এবারে সেটাকে শ্রোতাদের কাছ থেকে সমানভাবে প্রকাশ করার দায়িত্ব তো গৌরবের। গৌরব যেটা করেছে সেটা ঈশ্বর দত্ত কণ্ঠ, সেটাকে তো স্যালুট করতেই হয়। তো কথাতেই আছে জনতা জনার্দন, আমরা শুনি। তো গৌরব তবাদার নিশ্চয়ই উনি খুবই আমাদেরকে ভালোবাসেন, বাবাকে খুবই, মানে আমার শ্বশুর মশাইকে উনি খুবই একটা শ্রদ্ধার চোখে দেখেন, ভালোবাসেন, খোঁজ নেন। এবং এটা আমাদের খুব বড় প্রাপ্তি যে এত বড় ইউটিউব চ্যানেলে বাবার ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে। আর বাবা কিন্তু যথেষ্ট খাটে ঘটনাগুলোর পেছনে, কারণ একজনের লাইফে কিন্তু সব ভূতের ঘটনা করতে পারে না, তাকে কালেক্ট করতে হয়। এই যে গোটা প্রেতকথা পরিবার, তার জন্য তুমি যে ঘটনা কালেক্ট করো এত, তো তুমি কিভাবে সেটা করো? আমার এমনিতে লাইফে কয়েকটা ঘটনা ঘটেছিল, যেটা আমার প্রথম এপিসোডে আছে 235, যখন এই প্রথম প্রেতকথায় চ্যানেলে জয়েন। রামু কাকা, এটা আমার ছোটবেলায় ঘটনা, আমার ফ্যামিলি বাড়ির ঘটনা, এখানে লোকাল। সেটা একটা ঘটেছিল। সেকেন্ড একটা আমি ঘটেছিল, সেটা আমার মধ্যপ্রদেশে আমি যখন সার্ভিস করতাম ভিলাই শহরে, তখন আমার বন্ধু স্থানীয় আর কি ছেলে, সেটাও আমি করেছিলাম। সেটা আমার কাছে অদ্ভুত লেগেছিল। সেটা আজ পর্যন্ত আমি তার ব্যাখ্যা খুঁজে পাইনি। পাখানজোড়, যেটা আমার সেকেন্ড ঘটনা ছিল, পাখানজোড়ে একদিন ঘটনাটার নাম ছিল রোহিত, এই পরমা ঘটনা ছিল, নিখিলার পরমা। ওটা সেকেন্ড ছিল, ওটা আমার সত্যি অদ্ভুত লেগেছে। তারপরে তৃতীয়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এখানের রেলওয়ে স্টেশনের ঘটনা। রোহিত, না, আরেকটা তোমার ঘটনা করেছিল নাহারপাড়ে। ওটা একবার এসেছিলাম, তখন আমি অ্যাকচুয়ালি বলেছি, আমি তখন যেখানে সার্ভিস করতাম সেখান থেকে ভিআরএস নিয়ে, মানে ছেড়ে দিয়ে আমি অন্য একটা কোম্পানিতে জয়েন করছিলাম। তখন আমার 6 মাস আমি বাড়িতে এসেছিলাম, মাস কয়েকের জন্য। তার জন্য প্রথমে এসে যখন আমি ছিলাম, তখন ওই রোহিতের ঘটনাটা ঘটেছিল। তারপরে আমার ওখানে আমার জয়েনিং লেটারটা আসার পরে আমি দেখা করতে গেছিলাম, তারপরে সেই ঘটনাটা ঘটেছিল তখন। তারপরে আমি অন্য জায়গায় আবার চলে যাই। এখন কথা হচ্ছে এগুলো ভালো, তারপরে বাকিগুলো তো আমাকে লোকের কাছে কালেক্ট করতে হয়। আমি বিভিন্ন লোকের কাছে, যেমন তোমার কাছেই ধরো, তুমি হয়তো জানলে যে আমি বললাম যাই, তুমিও বললে আমি তো
আপনার তো প্রেত কথা খুব গল্প বেরোয়, হ্যাঁ আমি তো গল্প এত ঘটনা আপনি কোথায় পান? যে আমি বিভিন্ন লোকেই যে তুমি যেমন আমাকে জিজ্ঞেস করছো যে কোথায় গল্প কিছু, হ্যাঁ তোমার কাছে কিছু আছে নাকি? বললাম, না আমার তেমন কিছু নেই। এবার তুমি যেটা বললে, তুমি একটা ঘটনা আমাকে বললে, আমি দেখলাম তোমার ঘটনাটার মধ্যে কতটা সত্যি বা মিথ্যা আছে, হ্যাঁ কতটা ঘটনাটা ঠিক হতে পারে কিনা। অবাস্তব কাল্পনিক চরিত্রকে আমি একদম। একদম নিচে পছন্দ করি না, এবং সেটাকে মানে যে যাই বলুক, কমেন্ট তো বিভিন্ন রকম শুনি দেখি, কিছু আছেন বিভিন্ন লোক তো বলেই, তো আমি চাই না যে আমার ঘটনার মধ্যে কোনো কাল্পনিক জিনিসকে ঢুকিয়ে একদম। সেটাকে একটা রসদ না। বা ইয়ে করা। আমি এমনি সবার কাছে বলে রাখি, যেটা হচ্ছে একটা ভালো ইউটিউব চ্যানেলের ধর্ম হচ্ছে তার কমেন্ট বক্স। আমি যেটা মনে করি, যেমন আমাদের নিজেদের যে ফেসবুক প্রোফাইল গুলো, সেখানে কমেন্ট বক্স দেখলে তোমরা বুঝতে পারবে সবাই কতটা এখানে জেনুইন ভাবে লেখে, ভালোবাসে। প্রেত কথারই বহু শ্রোতা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্ট বক্স কিন্তু খুব জেনুইন, এবং প্রেত কথায় তোমাকে বহু মানুষ রোহিত জেঠু হিসাবে খুব সম্মান করেন, ভালোবাসেন। তো তাদের কথা মাথায় রেখে আজকে তুমি কি উপহার? আমি কয়েকজন নাম বলতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই। যেমন আমি তো শুনি, শুধু আমার ঘটনা নয়, প্রেত কথায় যত ঘটনা বেরোয় তার কয়েকজন কমন নাম আছে। আচ্ছা সেগুলো প্রেত কথা প্রতিটি এপিসোডই তারা মন দিয়ে শোনেন, আচ্ছা এবং আমারও খুব প্রিয়। আমি সবার নাম, সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু কয়েকটা নাম আমার খুব দেখেছি, তারা আমার গল্পের খুব ভক্ত। যেমন অরুণিমা দত্ত আছেন একজন, প্রসেনজিৎ সৃজিতা, ইমন ব্যানার্জি, মমতা রায়, ইসাম বৈরাগ্য নদিয়া থেকে লেখেন, পূর্ণিমা বৈরাগ্য আছেন, আমিও দেখেছি তার কমেন্ট। তারপরে মমতা রয়, ইমন ব্যানার্জি, রুদ্র না এই ধরনের একটা আছেন। হ্যাঁ নামগুলো ঠিক আমি আসলে সবসময় মনেও থাকে না। তো এই যে এত এত শ্রোতা, এত এত তোমার ভক্ত, তো তাদের উদ্দেশ্যে আজকে পূর্ণেন্দু, হ্যাঁ উনি আমার সঙ্গে যোগাযোগও করেছেন। পূর্ণেন্দু ভট্টাচার্য কন্যগর থেকে, হ্যাঁ তিনি একজন অভিনেতা। পূর্ণেন্দু ভট্টাচার্য মশাই উনি আমার সাথে যোগাযোগ করেছেন, কি করে এবার ইয়ে পেয়েছেন আর কি, হ্যাঁ ফোনেও কথা হয়েছে অনেকবার। তো যা ভালো লাগে এগুলো, কিছু কিছু ইয়েগুলো ওটা ভালো লাগে। এই যে কালকে দেখলাম করেছেন একজন, ভালো লাগে এগুলো। সবার তো নাম বলা যাবে না, মানে বলা অগণিত ভক্ত, ভালো, প্রায় 1000-2000 কমেন্ট অবশ্যই পড়ে, তাদের মন্তব্য আমাদের ভালো লাগে, আমরা ফলো করি তাদেরকে, সত্যি করেই অনেক অনেক ধন্যবাদ। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি চাই তুমি ওই বেলমুড়ির ঘটনাটা একটু বলো। বেলমুড়ি বলো না, মানে বেলমুড়ি বলতে যে আমি একবার হাওড়া স্টেশনে খুব বুকিং ক্লার্কের কাছে খুব ইয়ে হয়েছিলাম, বকুনি খেয়েছিলাম। সেটা অবশ্য অনেক বছর, প্রায় 40-45 বছর আগে। আচ্ছা, কেন? মানে বেলমুড়ি তো জায়গাটার নাম। বেলমুড়ি হচ্ছে রেলওয়ে স্টেশনটা বেলমুড়ি, এখন যাই না, এখন তো অনেক রেলওয়ে স্টেশন, যেমন তোমার ঝাড়খণ্ডে যেটা মিহিজাম ছিল, সেটা এখন ইন্ডিয়ান রেলওয়ে বিদ্যাসাগরের নামে করেছে। আর মিহিজাম স্টেশনে নেই, বিদ্যাসাগর ওই যে ইয়ে থাকতেন না, যেখানে থাকতেন শেষ জীবনটা, ওখানে থাকতেন, মিহিজাম করেছে। আর এলাহাবাদ মোগল সোনার নাম তো চেঞ্জ হয়েছে, দেখেছো। তো সেই বেলমুড়ি নামটা আমি তো দীর্ঘদিন আর যাইনি, তো এখন হয়তো চেঞ্জও করে দিয়েছে। তো আমি প্রথম যখন গেছিলাম, আমার ছোট পিসিমা আমাকে, ওখানে আমার পিসিমা থাকতেন, পিসিমা মশাই রেলওয়েতে ছিলেন, রেলের বেলমুড়ি পড়া থাকতো। আমি যখন ওনাদের কাছে প্রথম যাই, তো আমার অন্য পিসিমা বলছেন, তুই যাচ্ছিস তা হাওড়া টিকিট কাটবি, তখন বেলমুড়ি বলিস না, বলবি নতুন গ্রাম। নতুন গ্রাম বলছে, তোকে টিকিট দিবে বেলমুড়ি, কিন্তু নতুন গ্রাম। এটা কি কোনো ছদ্মনাম? বলছে বেলমুড়ি বললে সকালবেলা বিশেষ করে বললে তার কপালে অনেক, মানে সেই সময় একটা ইয়ে আর কি বলে ওটাকে, মানে কুসংস্কার। বলছে কেন, কি ব্যাপার, এখন আমার মনে আছে সেটা, আজ থেকে ধর তখন আমি কম বয়স। তো এটা তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমাদের শ্রোতাদের অবশ্যই তুমি জানো। তখন বেলমুড়ি স্টেশনটা নাকি সেভাবে অত বড় স্টেশন ছিল না, সাধারণ যেমন হয় ওভারব্রিজ এখন আছে আর যায় না, খুবই সাধারণ। তখন নাকি কোন এক ব্রাহ্মণ উত্তরপ্রদেশ থেকে এসে ওখানে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমেতে নেড়া মাথা, ভীষণ বড় টিকি, তিনি সেই বেলমুড়ি স্টেশনে এসে ওখানে এসেছেন
এবং রোদে বসে আছেন এবং ক্ষুধার্ত ছিলেন, আচ্ছা। খুব খিদেতে ইয়ে করেছেন, কিন্তু ওনার কাছে কিছুই ছিল না। কোথা থেকে এসছেন? তো অনেকের কাছে খাবার চেয়েছে, কেউ দেয়নি, ভেবেছে ব্রাহ্মণকে দেবো না, সেই সব কুসংস্কার ছিল। তো তুমি এটা এই জিনিসটা হতেই পারে, কারণ আমরা শরৎচন্দ্র দেবদাসও দেখেছি, দেবদাস যখন জল চাইছে পাশে পালন করছে যে এই জল দিস না, ব্রাহ্মণ লোক দেখছিস না, জল জল করে মারা গেছে দেবদাস। তো এখানেও ব্রাহ্মণ চেয়েছিল, কিন্তু কেউ খেতে নেই। লাস্টে ক্ষুধার্ত সে ব্রাহ্মণ নাকি বেল গাছের তলায় বসেছিলেন, আচ্ছা। এবং লাস্টে বেল গাছে নাকি মাথা ঠুকে রেখে আত্মহত্যা করেন, ইস। নিজেকে শেষ করে দিয়েছে। সেইটাই পরে বেলমুড়ি মানে একটা অভিশাপে অভিশপ্ত পরিণত হয়েছে। স্টেশন হিসাবে সেটার নামটা। বুঝতে পারছি। এবং সকালবেলা নাকি যারা যায় বেলমুড়ি বললেই নাকি, মানে এটা কুসংস্কার, যে বলেছিল যে সে হয়তো তার খাবার দিবে না বা তার কিছু একটা হবে। যেহেতু ব্যাপারটা অভিশপ্ত অভিশপ্ত। এবং এখন কুসংস্কার এর যতই থাকুক, ওটা নতুন গ্রামই, মানে ওটা নতুন গ্রাম হিসাবেই ওটাকে পরিচিতি তাহলে হয়েছে। তুমি একটু আমাদের শ্রোতাদের জানিয়ে দাও বেলমুড়ি স্টেশনটা ঠিক কোন জায়গায়, মানে ওটা বেলমুড়ি কোন লাইনে? স্টেশনটা হচ্ছে হাওড়া বর্ধমান কর লাইন। আচ্ছা। হাওড়া থেকে হাওড়া লিলুয়া বেলুর বালি, বালি থেকে বেরিয়ে গেল ডানকুনি লাইন, কর লাইনটা বেরোচ্ছে, আচ্ছা দিয়ে বেলানগর, আচ্ছা বেলানগর করে ডানকুনি। আচ্ছা ডানকুনি থেকে যে রাস্তা বর্ধমানে যে শক্তিগড়ে উঠছে আর কি, কর লাইনটা, হ্যাঁ। এটা রাজধানী যায়, হ্যাঁ এই রুটে পড়ে আর কি। সেখানে তার আগে পড়ে। স্টেশনটা সম্ভবত আমার মনে আছে পোড়া বাজার, আচ্ছা। পুরা বারো পরে। তো এখানে একটা কথা, রেল স্টেশনের যে কথা হলো, এই বেলানগর যে স্টেশনটা, এটা কিন্তু একটি বিখ্যাত মানুষের নামে। তুমি জানো কি? না। সেটা হচ্ছে আমাদের যে বর্তমান ছিলেন অর্থমন্ত্রী ছিলেন এই সরকারে, আমার প্রথম ইয়ে ছিলেন ভদ্রলোক, লম্বা করে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। হ্যাঁ, অমিত মিত্র। অমিত মিত্র। আচ্ছা। অমিত মিত্র বাবা মা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র আজাদের বাহিনীর সৈনিক, আচ্ছা মানে ওর সাপোর্টার, আচ্ছা। এবং ওনার দল নেতাজির সঙ্গে ওনারা ছিলেন। আচ্ছা এই অমিত মিত্রের মায়ের নাম ছিল বেলা দেবী, আচ্ছা। ওই বেলা দেবীর নামে হয়েছে বেলানগর। তাই, এবং ওর পরের স্টেশন হচ্ছে বেলমুড়ি। বেলানগরের পর ডানকুনি, আচ্ছা আর ডানকুনি থেকে বেলমুড়ি যাচ্ছে আচ্ছা, অনেক দূর, আচ্ছা আচ্ছা। প্রায় 5-7টা বোধহয় না 10-12টা। তো আমরা যেই বারবার বেলমুড়ি বলে ফেলছি, কিছু হবে না? না না, এখন আর এই কুসংস্কার নিয়ে কে মাথা ঘামায়? এখন এমনি তো আমাদের এলাকাতে এক একটা গ্রাম আছে, হ্যাঁ আমি হয়তো বললাম কোথায় আছিস রে, না বললো না, আমি বলছি, কি ব্যাপার বললো না কেন? পরে ফেরার পরে বলে দাদা আমি একটা এই জায়গায় ছিলাম, ওটার নামটা বলতে না। কেন রে? না শুনলাম একটা কিছু বললি। আমরা হ্যারি পটারের ইংলিশ যারা মুভি দেখে তারা জানি যে ভলডেমর্ট, তার নাম কিন্তু তারা বলতো না। তো ব্যাপারটার সঙ্গে আমি মিল পাচ্ছি, আসলে সবকিছুই কিন্তু বাংলা ইন্ডিয়া থেকে অনুপ্রাণিত। তো এখানেও এরকম বহু ঘটনা আছে যেগুলো তোমার কাছ থেকে জানতে পারলাম। বেলমুড়িতে তো এখানে কি হয়েছিল এবার? এখানে আমি বেলমুড়িতে পিসিমার বাড়ি গিয়েছিলাম, পিসিমশাই রেলে ছিলেন, পিসিমশাই 3 ছেলে, মেয়ের তখন বোধহয় বিয়ে হয়ে যায় গেছিলাম। তো আমি এই কথা বিভিন্ন বলছিলাম, মানে সেটা অত বছর আগে, তখন তো এই ভূতের গল্পটা হতো না। তো আমার পিসেমশাই যখন এখানে আসতেন, পিসিমা সবাই শীতকালে আসতেন, তখন আমাদের বাগানে বসিয়ে সবাইকে আচ্ছা ওই ঠাকুরমার ঝুলি, আচ্ছা আর এটা ওই যে যেটা বিদ্যাসাগর ছিল, এটা এই গল্পগুলো বলতেন, বিশেষ করে ঠাকুরমার ঝুলি, হুম, ঠাকুরমার ঝুলি গল্প বলতেন। পিসেমশাই সব ব্যাপার হতো। তো পিসেমশাই কাছ থেকে এমনি বহু গল্প আমরা শুনেছি। আচ্ছা তো এই কথা প্রথমে পিসেমশাইকে আবার বলার পরে পিসেমশাই বলছে আমি নই, দেখ আমার কে তোর কি বলে, ওকে বলবে তোর কি ব্যাপার, এটাও কিন্তু ভূত। তখনই এইসব ছিল না, না, না। কতদিন আগে এইসবের ধারে পাশে না, আমি ছিলাম, না, আমি না। তখন লেখালেখি করছি না, একদম। শুরুই করিনি। মানে এটা তোমার পিসির আমলের ঘটনা? বেশি না বলে, মানে আমার আজ থেকে 45 বছর আগে, প্রায় তখন আচ্ছা। 14-15 বছর, 13-14-15 এর মধ্যে পড়াশোনা। নিশ্চয়ই শুনতে খুবই, মানে আমি শুনেছি হ্যাঁ। কিন্তু আবার শুনতে চাই। তো আমি তখন বড় জনলা বলতো, স্যার একটু হাসাহাসি করলো না। তো ও বললো যে আমি, এটা আমার ঘটনা, আছে তোর লাইফ লাইন? বললো না আমার না, এটা আমার এক বন্ধুর মতো, বন্ধু ঠিক নয়, বন্ধুর মতো খুব ঘনিষ্ঠ একজন কাছ থেকে শুনেছিলাম। বল কি শুনি একটু? বলে হ্যাঁ, আজকে এর কাছ থেকে গল্প শোন, আমার কাছ থেকে তো অনেক শুনেছিস,
তো বললো যে সেই বন্ধুর যে গ্রামে বাড়ি ছিল, সেই বাড়িতে, গ্রাম বহু পুরনো, এটা সম্ভব ওইখানে বেলমুড়িতে। বেলমুড়ি বলতে কি, বেলমুড়ি যেমন আমাদের গড়বেতা, গড়বেতাটা তো আর এইটুকু জায়গা না। গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে গড়বেতা শহরটা প্রায় 4 কিলোমিটার। আমলাগোড়া, রাধানগর, এই বিস্তীর্ণ জায়গা নিয়ে গড়বেতা শহর, সবাই সবাইকে চেনেও না। বেলমুড়ি রেলওয়ে স্টেশনটা হলেও এলাকাটা বহু। বেলমুড়িতেই তার এক বন্ধু কাছে, ও মানে ওইখানে কি আরেক বন্ধু আর কি, সে বেলমুড়িতে এসে এক বন্ধুর সাথে থাকতো। তো সেই বন্ধু যখন বড় হয়, দুজনেই এই চাকরি সূত্রে হয়ে যায়। আর এই বন্ধু গ্রামে থেকে যায়। তো সে যখন অনেকদিন পরে, কিন্তু এদের তখন তো ফোনের যোগাযোগ পাবে না, ইমেল লেটার, পোস্টকার্ডে চিঠি লেখা হতো, যোগাযোগ কিন্তু ছিল তখন। কিন্তু এরকম হতো, এখন তার মতো হ্যালো হাই করে ছেড়ে দিতে হবে, গভীরভাবে চিঠি লিখতে। আমার মাও লিখতেন চিঠি, খুব ভালো। তো যাই হোক, চিঠি লেখাও একটা শিল্প, আর্ট। তো যাই হোক, তখন এসেছে। তো বন্ধু বলেছে তুই একবার আয়। তো বন্ধু দুজনেই বিয়ে করেছে। তো দুঃখের বিষয় যে কোনো এত ঘনিষ্ঠ বন্ধুও কাজের জন্য কাজ যায়, কাজ করার মতো অন্যের গোলামি করা, নিজের ইচ্ছা অনিচ্ছা ব্যাপারটা থাকে না সেখানে। ওরা বললো কি, দুই বন্ধুই বিয়ে থেকেও আসতে পারেন। এই বন্ধুকে বারবার বলছে তুই একবার আয়, তুই একবার আয়। ঠিক আছে, তো যাবো যাবো যাবো, কোনো এক সঙ্গে যাবো। তো একটা ওরা ঠিক করলো যে হ্যাঁ আমরা যাবো ওখানে, বন্ধুর বাড়ি আসতে বলেছে। তো ভাগ্য দেখো কেমন হয়, এত বছর বিয়ে করেছে এই বন্ধু, কিন্তু এই বন্ধু নিঃসন্তান ছিল। আর ওই বন্ধুরও যা ওদের খবর রাখতে যায় না, ওরা আসবে বলেছে এবং বলেছে আমরা যাবো যাবো যাবো, আজ যাবো, আবার ক্যান্সেল করলো, না রে ছুটি পাচ্ছি না, এই করছি না, এই করে বলতে বলতে একদিন ঠিক করলে আমরা যাবো। এতদিন ধরে এলে এটা একটা অনুশোচনারও ব্যাপার ছিল। যেদিন এসে পৌঁছেছে, মানে বিকেলের সন্ধ্যের দিকে, বন্ধু স্ত্রী বন্ধুর বাড়িতে, এই বন্ধু যাওয়াতে পারে তার আগে বলেছিল, তারপরে কিছু যোগাযোগ ছিল না, যাচ্ছে বলেছে, জানে ব্যস্ত আছে। কিন্তু ব্যাপারটা তা ছিল না, ব্যাপারটা ছিল ওই যার বাড়িতে আসছে সে বন্ধু স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে কোনো কারণে বলতেই পারে, অসুস্থ হয়ে পড়ার পরে এরা যেদিন সন্ধ্যাবেলা এসেছে, ফিরে আস্তে আস্তে খবর বলছে কোথা থেকে আসছেন বলছে, সেদিন শুনছে সেই দিনেই সকালবেলা বন্ধু স্ত্রী মারা গেছে। যেহেতু তখন তো ফোনের যোগাযোগ ছিল না, পুরোপুরি চিঠি পত্রে আমি এই সপ্তাহের মধ্যে যাচ্ছি, শনিবার রবিবার বা সোমবার। মানে এটা ওই বন্ধু দুজনেরই আফসোস, তো বিশেষ করে যে বন্ধু স্ত্রী এলো, যে আমরা সেই এলাম, আর হয়তো 1 মাস পরে এলে জানতে পারতাম। এটা একটা বিশাল ভয়ঙ্কর, মানে দুঃখজনক ব্যাপার ছিল। তো যাই হোক, এটা ভালো লাগলো। তো মানে এলো, যে এলো তো বললো ঠিক আছে, তোরা যখন এসেই পড়েছিস, তোরা এখানে কদিন আছে, তো আমরা ভাবছি বেশি দিন 10 দিনের শ্রাদ্ধ করবো না, না তুই কর, এটা প্রয়োজন আমরা থাকবো। আমার চাকরি, তখন ওর আফসোস লাগছে আমার চাকরি যাক, মানে এরকম একটা ইয়ে ছিল, আমি সেই এলাম, অথচ আমি অ্যাটেন্ড করলাম না। আমার না, এই বন্ধুটা আমার কাছে থাকতে হবে না, তুই ইয়ে কর, লৌকিক কর, ক্রিয়াকর্ম কর, আমি তোর সাথে আছি, আমার বিশেষ তোকে কেউ নেই। ওর সেই ধরনের ঘনিষ্ঠ কোনো যাই পাড়া প্রতিবেশী গেছে, পাড়া প্রতিবেশী একজন বন্ধু, নিঃসন্তান বললো প্রায়। আর আত্মীয় স্বজন আজকাল তখনকার দিন থেকেই তেমন কেউ আর ইয়ে করতো না, আসেন। তারপরে অনেক কিছু ওই যে কুসংস্কার বললাম না, যেহেতু এদের কোনো ইয়ে ছিল না, এখন আমাদের গ্রামের দিকে এখন এটা আছে। আরে ওর সকালবেলা এরকম বলে, এটা উচিত না, কিন্তু আমি কোনোদিন সাপোর্ট করিনি। যাই হোক, রইল। তো সেদিনটা তো ভালো কাটলো, ইয়ে করে সব গেল।
পরের দিনে বন্ধুরা সারাদিন রইল এলো, ঠিক দুপুর বেলায় বন্ধু বলতে তুই একটু রেস্ট নে, তোকে খুব ইয়ে আছে। করার পরে বন্ধু বললো তুই সব করছে তো ছিল। তারপরে বলছে যে দুপুরবেলা হঠাৎ মনে হচ্ছে বন্ধু আর বন্ধু স্ত্রী যে ঘরে আছে, হ্যাঁ পাশাপাশি দুটো রুম আছে, ইয়ে আছে, একদিকে ছোটই বাড়ি, এমন কিছু বড় বাড়ি না বন্ধু, হ্যাঁ ওরা তো দুজন থাকবে, বেশি হ্যাঁ। বড় বাড়ি না, সামান্য। তো হঠাৎ দেখছি দুপুরবেলায় বলছে একটা কি গন্ধ আসছে, রিয়েল ঘটনা একবারে। হুম। বলছে আমার পিস্তুত ভাইয়ের যে বন্ধু, সে আমার পিস্তুত ভাইকে হ্যাঁ। ওরা একটা পরিচয় দিয়েছে। জানিস আমি আমার স্ত্রী ছিলাম, কি একটা গন্ধ আসছে, মানে খুব গন্ধ না, মানে ভালো গন্ধ, আচ্ছা খুব মানে মানে কোনো বিশ্রী গন্ধ না? না, পারফিউম গন্ধ, আচ্ছা কোনো ইয়ে। তো বলছে এটা কিসে পারফিউম, কি এটা আসছে বলে কি ঘরে হয়তো ওই যে ছিল তো হয়তো স্প্রে করে চলে গেছে। বলছে এত তীব্র এত গন্ধ, দিয়ে বলছে হঠাৎ মনে হলো দেখছি যে এই ঘরটার দরজাটা খুলেছে, আচ্ছা আর মনে হলো ওর বাড়ির দরজার সামনে থেকে গন্ধটা এগিয়ে গিয়ে ওদিকে করে চলে গেল। আচ্ছা যেন আমার বাড়ি গ্রামে, আমার ধরো আমি তোমার সামনে করে আমায় যে স্প্রে করেছি, হ্যাঁ। সেন্ট দিয়েছি, তো আমি যে তোমার সামনে দাঁড়িয়ে দেখি তারপরে যে চলে যাই মনে হয়, হ্যাঁ এরকম একটা ব্যাপার থাকে না, বুঝতে পারলাম। দেখো কথা বলতে তার তো দুপুর কাটলো, বিকেল বেলায় ওরা যখন এই মিসেস চাটা করছে, বলছে ওকে দাদা আদা করছে, বলছে দাদা বন্ধু ভাই, আমি আপনার জন্য চা করছি, হ্যাঁ করো, রান্না করো, মেয়ে ছেলে মেয়ে তো হ্যাঁ চায়, হ্যাঁ। রান্নাঘরের দায়িত্বটা তুলে হ্যাঁ। নিতে। তো তারপরে দিয়ে সুন্দর ওরা বসে বিভিন্ন আলোচনা কেমন কি করবো, বলছে দেখো সংখ্যা করবো, দেখো এরকম ওরা হচ্ছে দেখবো যে আচ্ছা তোকে একটা কথা হচ্ছে, এখানে তুই কি কোনো ঘরে কোনো স্প্রে করেছিস নাকি? হুম। বলছে না, কেন? বলছে আমি একটা দুপুরবেলা শুয়েছিলাম, তো মনে হলো জানলার সামনের জানলাটা থেকে মনে হলো একটা কোনো গন্ধ এলো। হুম। বলছে গন্ধ, কি গন্ধ? গন্ধ তুই আসবে, আমরা তো ঘরটা পরিষ্কার থাক। বলছে না, একটা ভালো গন্ধ এলো, সেন্ট। বলছে সেন্টের গন্ধ? হুম। বলছে হ্যাঁ দেখ না। বলছে কি সেন্ট? হুম। বলছে ভালো একটা পারফিউম গন্ধ, কি বুঝতে পারছি না। বলছে এক মিনিট দাঁড়াতো। ও তখন গেল বাইরে, একটু পরে পরে সেটা সেন্টের শিশি নিয়ে এসেছে। আচ্ছা সেন্টের শিশি নিয়ে এসে বলছে দেখ না এটা নাকি? বলছে হ্যাঁ এটাই তো। বলছে এটা তুই পেয়েছিস? বলছে পেয়েছি, মানে ভালো রকম পেয়েছি, আচ্ছা তীব্র পেয়েছি। এবং আমি যখন দরজা খুললে মনে হলো আমার বাড়ির দরজার সামনে থেকে গন্ধটা এদিকে চলে গেল। আচ্ছা তুই তাহলে তুই নিস কি? না, এটা তো আমার বিশেষ নিত। আরে বাবা রে। বলছে এটা তো আমার বিশেষ নিত, আচ্ছা তো আমি তো ওই দুদিন ধরে পাচ্ছি না, ও তুই পেলি? তো এই তো একবার অবাক, এ একটু প্রথমে চমকে উঠলো। ওনার স্ত্রীর তো মুখ একবারে একটা ইয়ে বড় বড় চোখ করে ওকে আস্তে আস্তে পাশে বসে ঠেলা দিচ্ছে আর কি, যেটা কি করে হয়। আরে বাবা রে। তো বলার পরে বললো যে তুই ঠিক পেয়েছিস? বলছে হ্যাঁ আমি গন্ধটা পেলাম। বাড়িতে তো লোক নেই, লোক নেই, আর উনি তো বলছে, মাকেন না আমি বলছেন। নিই না, দ্বিতীয়ত তো এখন হুম। ইয়েতে আছে, হ্যাঁ এখন তো উনি কোনো অসহ্য প্রসাধনী ব্যাপার। দ্রব্য নেই। হ্যাঁ তো বলছে আমি, তো বলছে এটা আমার ঘরেই আছে, আমি তো সেন্টটা খুলিনি, আর ওটা নিয়েছে 2-4 দিন আগে। আচ্ছা বলছে কিন্তু আমার তখন একটু অবাক হলো, বলছে ঠিক আছে ছাড়। তারপরে বললো তোরা থাকে, আমি তাহলে কিছু বাজার টাজার করতে হবে। সেদিনটা সন্ধ্যাবেলা গেল, রাত্রে রান্না বান্নার দায়িত্ব এলো, রান্না বান্না করে শুয়েছে। তোদের তো তখন তো একটা অ্যাটাচ বাথরুম ছিল না, হুম, হুম। একটাই বাথরুম ছিল, হ্যাঁ। আর তখন এই কমর টমরের ব্যাপারগুলো ছিল, হ্যাঁ। ইন্ডিয়ান ছিল হ্যাঁ। সবই। তো রাত্রিবেলায় ও গেছে বাথরুমে, বন্ধু হ্যাঁ যেখানে ফিরে আসছে, তোর বাথরুমে যেই দেখছে একটা গন্ধ, হ্যাঁ ফিরে আসছে গন্ধ দিয়ে, বাথরুম দিয়ে একদম ইয়েটা হাত দিতে যাচ্ছে, সাবান, সাবানটা মানে এর আগে যদি কেউ সাবানটা হাতে নিয়েছে, হুম। জল মানে একটা মাখা মাখা ভাবতে ভাব থাকে, হ্যাঁ আর দুপুরবেলা চাঁদের পর শুকিয়ে যায় তো, হুম। গরম শীত যাই হোক অতক্ষণ হ্যাঁ। থাকে না, এসে সত্যি সে
সাবানটা আছে, সাবানটা দেখছে জল জল। তো বেরোলো, ঠিক আছে বন্ধু উঠেছে, তো এসে চলে এলো, বলছে রইলো আর শুয়ে পড়লো কিছু না। পরদিন ও বন্ধুকে বলছে ধারে তুই রাত্রে কবার উঠিস? বলছে ওইটাই আমার ইয়ে, এখন দেখ এখন টেনশন চিন্তা, কিন্তু আমি যখন রাত্রে একবার খেয়ে শুয়ে পড়ি, আমি কিন্তু এটা আমার আজকে হচ্ছে অনেক দিনের অভ্যেস, আমি একবারে সকালে উঠি। বলছে কি কালকে রাত্রে উঠেছিলি? বললো না, কেন? আচ্ছা, বলছে কালকে উঠেছিলি? বললো না আমি। কেন না? কেন কি হয়েছে? বন্ধু একটু চমকে গেছে। যাই দিন বাথরুমে গেলাম, দেখলাম আমি ঢোকার কিছুক্ষণ আগে মনে হচ্ছে বাথরুমে কেউ এসে ঢুকেছিল, হাতে জল লাগছে, ইয়ে লাগছে, মানে সাবানটায় জল লেগে আছে, বাথরুমটা বলছে জল পড়েছে। আচ্ছা। বলছে আমি তো সেই সন্ধ্যের পর থেকে আর ইউজ করিনি বাথরুম। আর রাত্রে তো কেউ স্নান ওরকম ভাবে স্নান করবেও করে না। না, তখন অত ইয়ে নয় না, আর ও আরেকটা ব্যাপার, উনি তো সাবান মাখবেন না, মাখবেন না। ওনার তো তো এখন বলছে আমি তো বলার পরে বলছে যে না আমি ইয়ে করি, আমি তখন তো এই হ্যান্ড ওয়াশ ওয়াশ এগুলো তো ছিলই না হ্যাঁ, তখন, হ্যাঁ। বৌদাতে তখন একটা সাবান খুব ব্যবহার হতো, আমার পিসিমার বাড়িতে ব্যবহার হতো, লাইফ বয়। হুম, ও পুরোনো সাবান, হ্যাঁ, লাইফ বয় ব্যবহার করতো। আমার মনে করে স্নানেও লাইফ বয় ব্যবহার করতো, খুব হ্যাঁ, কোনোদিন চেঞ্জ হয়নি। হ্যাঁ, আমি এখনো কিছুদিন আগে ওনারা এখন ওখান থেকে চলে এসেছেন অন্য হ্যাঁ। জায়গায় কলকাতায়, সেখানেও দেখলাম বাথরুমে আচ্ছা, কোনো বড় ভালো সাবান ওই লাইফ বয়, আচ্ছা, ট্র্যাডিশনটা বজায় রেখেছে। আচ্ছা, তো তখন ও মিসেসকে কিন্তু বললো না কথা, তুমি কি বলছে একে কি ওর নামটা ছিল সুমন্দা নাকি, আমি তখন নাকি যাই হোক, তো বললো কি বলছিলেন? না কিছু নেই, আমি বললাম যে বাথরুমটা ভালো হয় ইত্যাদি। আচ্ছা। ও কথা ঘুরিয়ে ফেললো, এটা গেল। সেদিন দুপুরে আবার রান্না বান্না করলো, ও তো ইয়ে খায়, আচ্ছা, যা ওই সেদ্ধ হ্যাঁ, আতপ চালের ভাত, সেদ্ধ আলু, হ্যাঁ, তেল ছাড়া, নুন হ্যাঁ, ছাড়া হ্যাঁ, করে এলো। বললো আপনার কোনো চিন্তা নেই, বলে তোমার কষ্ট তুমি আমার। বলছে না কষ্ট না, এটা আমি তো ভালো লাগছে এবং আফসোস ওটাই বলছে, এর সাথে দেখালো না, নাম ধরে বলছে সত্যি কথা। কত দেখালো। তো যাই হোক, এই করে সেদিনটা গেল। সেদিন রাত্রিবেলায় ওরা আবার শুয়েছে, তো বন্ধু করলো, খাওয়া দাওয়া করে বন্ধু রাত্রে ওদের ভবিষ্য করলো, ইয়ে করলো, বন্ধু শুয়েছে, এরা ও দেখছে এ ভবিষ্য করছে আর আমরা সেখানে কি ভালো খাবো। হুম। ওরাও মানে কোনো মতে হ্যাঁ, কোনো বন্ধু, মতে, হ্যাঁ, এরা অন্য তো খাবে না, না, মাছ মাংস না, থেকে না, ব্যাপার নেই, একদমই না। আর মাংস সিংহ ছিল না, তো একদমই না। ডিমের ব্যাপারটাই বেশি থাকতো। হ্যাঁ। বাড়িতে যে গেস্ট এলো সে ডিম, হ্যাঁ, আর এই মুরগি ডিম টুকু ছিল না, হাঁসের ডিম হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, মাছ না দিনের বেলাতে, হ্যাঁ। রাত্রে তো ইয়ে মাছ ছিল না। যে বললো তোদের অসুবিধা করছে, তুই আমাদেরকে একদম চিন্তা ভুলেছে, তুই এখন নিজের যে কাজটা উদ্ধার করবি হুম। এটা তুই চিন্তা কর। তোরা খাওয়া দাওয়া শুয়েছে, তো ছোট বাড়ি, তো বাড়িটা কি ছিল, ওই দুটো রুম ছিল, ছাদ, হুম, বাইরের যেটা সেটা ছিল টিন, আচ্ছা, রান্নাঘর, হুম, বাথরুম, আর ওই বস খাওয়ার জায়গাটা হচ্ছে বাথরুম, ওটা ওটা টিন দিয়ে সেট মতো করা ছিল। আচ্ছা, তারপর বাইরে আরো দেওয়াল, হ্যাঁ, ঢুকে টিনের সেট মতো ছিল, ক্ল্যাম্প দিয়ে করেছে, তারপর দুটো রুম। তো বলছি করতে পারিনি সেই সময়, বলো সেই সময় ওটারই অনেক ব্যাপার। তো রাত্রিবেলা হঠাৎ মনে হচ্ছে কটা হবে তখন, ওই 10টা 11টা হবে, হুম, হঠাৎ দেখছি যে মনে হচ্ছে ছাদে ওই চলছে আর কি, ওরে বাপরে, বুঝলে? তো ছাদটা চলছে, তখন বললো যে বাড়ির লাস্ট মাথা থেকে ছাদে ওঠার সিঁড়ি, আর বাথরুমটা আবার কেমন ওদের মানে সংক্ষেপে যেটা মানুষ ছোট তো হ্যাঁ, ফ্যামিলি, হ্যাঁ, ওই সিঁড়িটা যে করেছে হুম, সিঁড়িটা কেমন স্টাইল করেছে, সিঁড়িটা হচ্ছে বাথরুমটা, সিঁড়ির নিচটাকে হ্যাঁ, বাথরুম ওই জায়গাটাকে করে কাজে দিয়েছে, লাগানোর জন্য। কাজে লাগানোর জন্য করে। খুব ছোট, হ্যাঁ, মানে আমরা এখন যে করি তখন ওই দিনে থাকতো আর কি, ঘোরাফেরা। তার মধ্যে এই সংক্ষেপে ভালো অবশ্য হুম, করেছে। তো দেখলো যে উপরে কিন্তু ওর বিশেষ করে ও উপরে গেছে, ও এত রাত্রে কি জন্য উপরে আবার গেল, ঠান্ডা লাগবে এখন ইয়ে করছে গেছে। বলছে হ্যাঁ ও বোধহয় কিছু জিনিসপত্র আছে, রাত্রে সরাতে করতে গেল, মাথা পরিষ্কার করছে, জানছে দিনের বেলাতে সময় হয় না। বলছে তাহলে তুমি যাও, তুমি যাও। আচ্ছা, তো বলছে তুমি যাও, আমি না তোমাকে যেতে হবে, তুমি ঘুমো। স্ত্রীকে বলছে, হ্যাঁ। ওনার মিসেসকে, তোমাকে আর রাখতে হবে না, আমি মানে যাবো। মানে ওদের রুমের উপর থেকে আওয়াজ আসছে? আওয়াজটা আসছে। আচ্ছা,
কেউ সরাচ্ছে, কিছু সরেছে। তো বন্ধু জানছে, বন্ধু কাছে একা করছে, আমাদের টাকা নেই, আমরা তখন তো আর ছিল না। তো ও বললো ঠিক আছে যাচ্ছি করে, ও বললো কি আস্তে আস্তে গেল, যে যার দেখেছে আস্তে আস্তে যাচ্ছে। সিঁড়িতে দরজাটা ছিল খুব সাধারণ, মানে ইয়ের উপরে, কাঠের উপরে প্লেন সিট ইটের দরজা করা ছিল, ছোট হালকা কাঠের পাতলা পাতা করে তার উপর প্লেন সিট। হ্যাসবোল্ট যখন খুলেছে, খোলার পরে দেখছি হ্যাসবোল্ট দেওয়া এই দিক থেকে। তো যে উপরে উঠতে যে দরজা একটু খোলা থাকবে, তো কেউ ছাদে গেছে, তো দেখছি হ্যান্ডবোল্টটা দেওয়া ভেতর দিক থেকে। তো বললো আমি তো এই মিসেসকে বলে এইটুকুর মধ্যে এলাম, এর মধ্যেও কি করে দরজা বন্ধ করে নেমে চলে এলো। তো বললো যে তাহলে ও কি করে হলো, তাহলে তো এই মুহূর্তে 10 মিনিট তো উপরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার নামার সময় তো অন্তত ওর সাথে দেখা হওয়া উচিত। তাহলে ওকে ডাকবো, না ডাকার দরকার নেই। ও বললো একবার দেখি, সেই সকালবেলা কালকে একবার এসেছিলাম, আবার ছাদটা দেখি। তো ওর ছাদের দরজাটা আস্তে করে খুলে বললো ও না ওঠে, তাহলে কি যেহেতু ও নেই তাহলে অন্য কিছু হতে পারে। আর অত উঁচু ছাদ তো তখন ছিল না। আর ও ছাদের দরজা খুলে ভেতরে যেয়ে দেখছে কোথাও কিচ্ছু নেই, কিন্তু মনে হলো সকালের সেই যে কালার সেন্টের যে গন্ধটা, ওটা যেন গোটা ছাদে, ফাঁকা জায়গা তো, কিন্তু ওই পারফিউম গন্ধটা হলো গোটা ছাদ ময় দেখা যাচ্ছে। দরজাটা খুলবো মাত্র, দরজা খুললে একটা যে কোনো একটা বদ্ধ জায়গায় যদি একটা দরজা খুলে দেয়, ফাঁকা জায়গার বাতাসটা আসে না, যেই দরজাটা খুললো মনে হলো ছাদের নাকে এসে লাগে। এই কয়েক সেকেন্ড মতো থেকেই একটু গাটা শিরশির করে উঠলো, বুঝতে পারছি। আর তখন তো রাত বলছে, 11টার পর হয়তো। আকাশ তো কিছু ফাঁকা, তারাগুলো উড়ে আছে ফাঁকা, আকাশের একটা আলো আছে। তো মনে হলো যেন ওর দরজাটা খুলে পারফিউম গন্ধটা আসার মনেই সেই মুহূর্তে মনে হলো দূরে অন্ধকারের ছাদের মধ্যে যেন একটা কিছু একটা হালকা মতো কিছু সরে গেল, কিন্তু কোনো পরিষ্কার না। ঠিক মনে হলো কিছু একটা সরলো, সেটা অন্য কিছু হতো। এটা দেখেও আর অপেক্ষা না করে একটু প্রায় যা হয়, আমি নতুন জায়গা, নতুন একটু ভয় পেয়েছিল। স্বাভাবিক ব্যাপার, আমি ওই জায়গায় হলে আমি বললো কি ওটা কভারটা দিয়ে আস্তে আস্তে নেমে যখন আসছে, তখন দেখছে বন্ধুর দরজাগুলো বলছে, ঠিক দরজার শব্দ পেয়েছে, জোরেই হয়তো অন্যমস্ক দেওয়া হয়ে গেছে। বন্ধু দরজাগুলো বলছে কি হলো, কি উপরে? আমি তো ছাদের দরজা বন্ধ করার শব্দ পেয়ে খুললাম। ও বলছে, হাত দেখিয়ে বললো যে দাঁড়া আমি আসছি। শুয়ে পড়লো, কিছু ব্যাপার, তুই গরম লাগছে কেন গেছি, কি ব্যাপার? না আমি গেছিলাম, থাক এখন শুয়ে পড়, পরে বলি, কালকে বলবো। বলছে না তুই আমাকে বল না, কোনো অসুবিধা নেই। বলছে না না তুই শুয়ে পড়। তো বন্ধুর দিকে অপলক চেয়ে আছে, ও এসে শুয়েছে। সেটা তাই কিন্তু বললো কিছু হয়নি। দেখি ঘুমিয়ে গেছে, কেউ কিছু বলার নেই। পরদিন বলছে যে কালকের ব্যাপারটা তো বললি না, তো বলছে এরকম ব্যাপার বললো যে ঘুমোনোর পরে আমি রাত্রে ছাদে দেখেছি, শব্দ পাচ্ছি। বলছে তাই? বলছে হ্যাঁ, মনে হচ্ছে কোনো একদিক থেকে ছাদে কোন একটা ভারী জিনিসকে, বালতি, ভালো বালতি বা একটা ছোট আলমারি টালমারি কিছু এদিক থেকে ওদিক সরিয়ে পরিষ্কার করার মতো ব্যাপারটা হয় যেন, সেটা এগুলো করতে চাইছে। বলছে ওটা তো, বলছে কি ওটা তো? ওই যে ফুলের টব দেখি না কটা, ভালো শখ ছিল। ও মাঝে মাঝে ফুলের টবগুলো উত্তর থেকে দক্ষিণে বললো অনেকদিন হয়েছে, মাঝে মাঝে ঘরের ডাইমেনশন চেঞ্জ করা দরকার। দেখ আমার খাটটা তোরা এখন এদিকে এসেছিস, তো খাটটা আগে এদিকে ছিল। ও মাঝে মাঝে বলতো না বাড়ি একই রকম লাগলে দীর্ঘদিন ভালো লাগে। তো টবগুলো উত্তরে ছিল তো দক্ষিণে করতো, তাদের শব্দ হতো।
এবং সেটা ঠিকমতো করতো, কাকা দিচ্ছে সব। ও সেটা করতো রাত্রে ওই খাওয়া দাওয়া করে, বলতে আমি তুমি শুয়ে পড়ো, আমি নিজের কাজ করে ওই টব সরিয়ে জল দিয়ে খুব যত্ন করতো একবারে, মানে বাচ্চা ছেলেকে। তো তোকে একটা বলছি শোন, মেয়ে তো একটা মেয়ে, মেয়েদের জীবনে পূর্ণতা আসে সে যখন মা হয়। এটা আমার নাটকের সংলাপও ছিল। তো ওই যে ওর আমার তো বুঝতে পারছি, তো ওই জন্য ফুল গাছগুলোকে নিজের সন্তানের মতো করে দেখতো, যত্ন করতো। একটা মা যেমন সন্তানকে বড় করে সেইভাবে, ঠিক জল পেল কিনা, কোথাও যদি একটু ইয়ে হয়েছে, পাতাটা নষ্ট হয়েছে, যে কেটে ফেলতো, তুমি যাও এখন, ওটার পিছনে দীর্ঘ সময় তাদের খেতে রান্না করতে দেরি হয়ে যেত, কিছু ব্যাপার। আমার তুমি বলতে চাইছো যে উনি এক প্রকার স্বীকার করে নিচ্ছেন যে এটা মনে হচ্ছে, বলছে যে তো ও ওদেরকে ভালোবাসতো এবং ও এই তো সদ্য গেছে, ওর উপস্থিতি, তাহলে আমি তাহলে তুই তো, এবার তোকে বলছি, আমি পরশু দিনে আমি পাশ ফিরতে যে মনে হলো আমার পাশে কেউ শুয়ে আছে, তুই ভয়, তোকে বলিনি আমি। আর মনে হলো মিশ্রের নামটা আমার ঠিক এখন এত বছর পর খেয়াল নেই, বলছে পাশ ফিরতে গেছে, বলছে ও, আমি একবার দেখে মনে পড়লো কেউ তো শুয়ে আছে। পরবর্তী হলে ও কি করে হয়, তারপরে হচ্ছে মানে উনি অনুভব করেছেন, উনি মনে হচ্ছেন যে এতদিনে একটা সংসার, পাশে শুয়ে আছেন, একটা বোঝা যায়। একদিন পাশ ঘুমের ঘরে পাশ ফিরতে দেখছি গায়ে লাগলো, ওর গায়ে লাগলো, মিসেস পরবর্তীকালে হঠাৎ করে ও কি করে থাকবে, তখন দেখছি পারে না, তখন নেই। এতদিনের একটা অভ্যেস। আর তুই যে পারফিউমের গন্ধটা পেয়েছিস, সেটা কিন্তু আমিও পেয়েছি, মানে ও বলিনি, কারণ তুই ভয়, তোর কিছু মনে ভয় বলেনি, তোর কিছু তুই ইয়ে করতে পারিস, বিশেষ করে তোর মিসেস এসছে বলেছিস, তো কিছু বলে, তো তুই এটা বলিস না, হয়তো এখনো। তো আমি বললাম যে কিরম, শোন আমি কয়েকজনের কাছে, তখন এই বন্ধু বলছে, বিশ্বর ভাই বন্ধু আর কি, বিশ্বর ভাই বলছে আমি তখন তো অনেক ইয়ে গেছে, যে আমাদের বাড়িতে এমনি গ্রামের দিকে চলে এসেছে, বলছে মানুষ এটা, তুমি আরেকটা জায়গায়, আমি এর সাথে একমত, বলে আমাদের গ্রামে একজন এরকম পুরোহিত কত ছিলেন, তিনি বলেছেন মানুষের আত্মা কখনো মরে না, আত্মা শুধু একটা শরীর থেকে আরেকটা শরীরে চলে যায়, আত্মার মৃত্যু নেই, আত্মা সেই নহন্যতে। তো এটা তুমি রামকৃষ্ণ মঠ মিশনের রবীন্দ্র সন্ন্যাসী স্বামী অভেদানন্দ, ওনার একটা উনি বই লিখেছেন মরণের পারে, এটা যদি তুমি পড়ো, আমার কাছে বইটা আমার লাইব্রেরিতে আছে, মরণের পারে বইটাতে এই পরবর্তী জীবন আছে, আত্মার ব্যাপার আছে। তার মানে এটা স্পষ্ট যে উনি প্রথম দিন থেকে কিন্তু অনুভব করেছেন, বলছেন আত্মা যতই না ওদের এই পারলৌকিক কাজ, ঘাস সাধ্য যে পিণ্ড দেওয়াটা, যতক্ষণ না তারা কিন্তু আমাদের এই ইয়ের মধ্যেই, যে আমাদের এই তরঙ্গটা বায়ুমণ্ডল, এর মধ্যেই নাকি ওরা ঘোরাফেরা করে, এবং তখনও পর্যন্ত ওরা প্রচন্ড কষ্ট হয়, তাদেরকে যদি আমরা নিতে চাই, ভাবতে চাই, তাদের আরো কষ্ট হয়। তাই আমাদের ঘাট সাধ্য চুকে গেলে, পারলৌকিক ক্রিয়া কর্ম করে ওদের মুক্তি হয়ে যায়, ওরা চলে যায় নিজেদের প্রেত লোকে বা একটা তো গ্যাপ আছে, এই লোকটা, এই গ্যাপটার সময় ওরা চায়, ওরা জানে আমার যে প্রিয়জনরা তারা কেমন আছে, ভালো আছে কিনা, আমি যেমন করছি ওর কোনো কষ্ট, মায়াটা কাটাতে পারে না, এরাও পারে না। আমরা যেমন বলি ওই দেখবে পারলৌকিক কাজ হয় করতো, ও এমনি এই করতো, আলোচনা করি, তারপর দেখবে ওই ক্রিয়াকর্ম চুকে যাওয়ার পর ধীরে 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 স্তীমিত হয়ে যায়। মানে কি, ততদিন পর্যন্ত নাকি ওই আত্মাটা ওই বাড়ির আশেপাশে ঘুরতে থাকে। এটা হয়তো তার প্রিয়জনই অনুভব করতে পারে। হ্যাঁ, প্রিয়জন অনুভব করতে পারে। এটা আমার ব্যক্তিগতভাবে আমি একটা অনুভব একবারই আমার হয়েছিল, সেটা অন্য প্রসঙ্গ, সেটা এখানে বলছি না, সেটা অন্য বিষয়ের জন্য। ওটাই, আমি তার মধ্যপ্রদেশে চাকরি করি, সেটা একটা অন্য ব্যাপার, সেটা আমি। আচ্ছা, একটা প্রশ্ন, উনি ওনার স্বামী বা ওনার যে মানে স্বামীর বন্ধু স্ত্রী, এরা তো সব অনুভব করেছে কিছু দিন ধরে, তো এখনো অব্দি তো উনি কোনো ক্ষতি করেন না, ক্ষতি করেন, কিন্তু মানে আত্মা, উনি তো আত্মা, উনি কোনো ক্ষতি করেন না। ব্যাপারটা হলো দিয়ে যখন এরা ইয়ে করছে,
চলছে। হ্যাঁ। এই পুরোহিতের সঙ্গে কথা ছোটখাটো মানে সংক্ষেপেই হুম, একমাত্র ওই এলাকারই কিছু মানুষকে নিয়ে মানে এটা তো একটা বয়স হয়েছে অনেকে বলে না, হ্যাঁ। মারা গেছেন ওনার ছেলে মেয়ে নাতি বউ বৌমা আচ্ছা। বিয়ে হয়েছে, ছেলে মেয়েদের নাতি নাতনি, এত বড় সংসার, বয়স হয়েছে 90 বছর, এখন তো আর কোনো ইয়ে নেই। একটা হ্যাঁ। মৃত্যু মানেই একটা দুঃখের। এই কথাগুলো যারা বলে আমি তাদের সাথে একমত নই। হ্যাঁ। একটা মানুষ মারা গেছে ওটা কোনো আফসোস না, আফসোস তো বটেই। হ্যাঁ। সে মানুষটাকে আমি হাজার চেষ্টা করলেও সে মানুষটাকে আর কোনোদিন না। দেখতে পাবো না। হুম, এটা দুঃখের না। হ্যাঁ। না, ভালো হয়েছে চলে গেছেন, কেউ তো থাকে না, ঠিক আছে, কিন্তু তাই বলে তাকে ঠিক হয়েছে বলাটা আমি হ্যাঁ, সেটা মেনে নিতে পারি না। ঠিক আছে, উনি গেছেন, তার আত্মার শান্তি হোক কি হোক, হ্যাঁ। নাই তো নাতি নাতনি বউ ছেলে বউ হয়ে গেছে, আর কি এটাই হোক, এসব গেল। ব্যাপারটা ঘটলো কি, ওই এতদিন ঠিক ছিল মানে এতদিন ক্ষতি করেন না, বেশ ছিল, ক্ষতি টতি ব্যাপারটা ছিল না, কিন্তু ও বললো কি, ওই ছেলেটি বললো আমি সবকিছু চুকে যাক, এনার স্ত্রী মাংস টাংস পছন্দ করতাম না। আচ্ছা। বুঝতে পারছো? হুম, তো একদিন বললো তোরা এসব নাম করতে নেই, বলতে নেই, তো তোরা কিন্তু কাজ ছেড়ে দেবে, একদিন আর থাকবি, আমি তোকে এখন ধর কিছুটা আমিষ খেয়ে এদিকে আমি ইয়ে করাবো, হুম। ভালো, তোরা একদিন করে এসছিস। যেদিন এই কথা বলেছে সেদিনই মায়ের সাথে হঠাৎ দেখে দাম 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 করে একটা শব্দ, কোথায়? যেন বাড়ির মধ্যেই, মানে যেন বাসন পড়ে যাওয়ার মতো ব্যাপারটা, আচ্ছা। হাত থেকে বাসন পড়ে যাওয়ার, সেলফ থেকে যে একটা সেলফে জিনিস সাথে বিড়াল যদি লাফায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরা এদের স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, ছেড়ে উঠেছে, উঠে ওরা দেখছে, ছুটে বেরিয়েছে, এরা ওদের থেকে কি হলো, বলছে হ্যাঁ সেই তো দেখছি, দেখছে রান্নাঘরে বাসনপত্র অনেক মাটিতে পড়ে গেছে। এ বাবা। হ্যাঁ, আর যে মুহূর্তে পড়ে গেছে তো তিনজনেই মানে জিনিসগুলো দেখে হুম, অবাক হয়ে গেছে। তার চেয়ে বড় কথা, ওর বন্ধু দেখছে একটা দেখছি টাইপের জিনিস, হুম। সেটা সেই সময়টা স্টিল ফিল ছিল না, আচ্ছা। অ্যালুমিনিয়ামের ছিল, হুম। সে আবার পড়ে দুটুকরো হয়ে গেছে। আচ্ছা, মানে ওইখানে কি পাত্রে মাংস রান্না হতো? হ্যাঁ, তো সেটা তো ওরা বলেনি, আচ্ছা। এইটা ভাঙলো কিনা অ্যালুমিনিয়াম, বলছে আরে পুরোনো জিনিস, সেটা অনেকদিন ইউজ হচ্ছে, আর বউ বলছে তাহলে এটা, বলছে এটাতে আমরা তো ইয়ে আনতাম না, ওকে তো না, আমার মাঝে হতো এটা মাংস রান্না হতো, এটা এখন আর ব্যবহার হয় না। ও, এটা আমি শুনে অবাক হয়ে গেলাম যে এই ধরনের ঘটনা হয় নাকি। মানে এরকম, মানে ওনার যেহেতু এটা অপ্রিয় ছিল, মানে উনি চান তো না। সব ঠিক আছে, ওইটাই মানে ভেঙে মানে কি পড়ে যে উঁচু থেকে পড়ে যে মানে তেপড়ে গেছে। হুম। পুরোনো জিনিস পড়লে তেপড়াতেই পারে, হুম। কিন্তু ওটা ওনারা অন্য ডাইমেনশনে দেখতে চাইছে হুম। নাকি, এটা আমার কাছে শুনে আমি তো একবারে, তখন তো বয়স কম, আমি বলছি আর তোকে বলতে হবে না, কিছু এ করতে হবে না। তো এইবারে তারপরে দুদিন ধরে ওই যখন শ্রাদ্ধের সময় একটা ফটো দিয়েছিল, হুম। তখন অত বড় ফটো, এখন যেমন আমরা হুম। বড় ফটো মালা টালা দিই, তখন অত তো ইয়ে ছিল না, হ্যাঁ। ওই ইয়ের মধ্যে থেকে শ্রাদ্ধের সময় ছোট ফটোই পুরোনো দিনের হুম। ইয়েতে তোলা আর কি, ফটো তোলা, ওর স্বামী স্ত্রী ছিল একসাথে, হ্যাঁ। সেই ফটোটাকে ভাগ করে দিয়ে রেখেছে। তো শ্রাদ্ধ চলাকালীন ওই যে পুরোহিত যখন এমনি করে ফুল দিচ্ছে, যে হতে পারে আমরা এখন বিচার করবো ওটা কিছু না, তুমি এখন বলে ফুল দেখা, কিন্তু একটা ফটো ফুলের ধাক্কায় পড়ে যেতে পারে না, না। ফটোটা হঠাৎ উল্টে পড়ে এবং কাঁচটা ভেঙে যায়। আচ্ছা। আচ্ছা। এর একটা অলৌকিক মতো ব্যাপার হুম। ঘটলে, এই ঘটনা আমাকে হুম। আমার পিস্তত ভাই বলেছিল, হুম। সে শুনেছে তার বন্ধু কাছে, হুম। সেই বন্ধু তার বন্ধুর সঙ্গে ঘটা যাওয়া এই ঘটনা। তো শেষ পর্যন্ত কি এরপরে ওনার শান্তি পেয়েছিল? সেই করার পরে তারপরে এরা একদিন যদি ইয়ে হয়েছিল, সেখান থেকে ও বাড়ি চলে আসে। তো বন্ধুর কাছে বলেছিল, তার অনেক বছর পর আরো বেশ কয়েক মাস পরে ওরা আবার গিয়েছিল। আচ্ছা। এলো সেই একটা ইয়ে সময় গেছি, হ্যাঁ। একা থাকে, বলো তোর সঙ্গে বলে, ও বলতো যে তোরা সেই এলি এ সময় এলি না, হুম। এখন তোরা আয় আবার, তো সেটা আরো বোধ হয় 8-9 মাস পরে আবার গিয়েছিল।
তো ওর স্ত্রী যায়নি, আচ্ছা মিসেস যায়নি, ও একাই গেছিল, ওই দিয়ে কোনো কাজ করতে গেছিল। এসেছিল তখন কি বলছে, না রে, এখন আমি ভালো আছি, এখন আর কিছু নেই, থাকি। মানে ওই সাধ্য শান্তি ক্রিয়াতে ওনার আত্মার হ্যাঁ। ক্ষতি পেয়েছে, আর কোনো ক্ষতি হয় না, না। দিয়ে বলেছিল যে একটা কথা বলেছিল, ওকে বন্ধু বান্ধব বা কিছু পরিচিতরা বলেছিল তোর বয়স কম ছিল, হুম, বলছে তোমার তো ইয়ে নেই, আগে ছেলে মেয়েও নেই, তুমি আবার দ্বিতীয়বার বিয়ে কর, আচ্ছা এই অফারটা দিয়েছিল। আচ্ছা কিন্তু বলছে না, ও রাজি হয়। হ্যাঁ। একটা অদ্ভুত ব্যাপার, ও যে শুদ্ধ বিছানায় ওর মিসেসের ফটো দেখলাম, দেখেছিল যে পাশে এই বিছানাতে আচ্ছা, মিসেসের ফটোটা পাশেই রেখে আমি এটা পাশে একটা শুয়েছি। এটা একটা ভালো লাগা বা এবং ভালোবাসা পাশে এবং সেই বালিশটা, মায়াটা। চাদর, যেমন আমরা বলি না শুয়ে যা চাদরটা গাদি, হ্যাঁ। চাদর ফোন মিসেস যে হয় করতো, এমনকি ড্রেসিং টেবিল তখন ছিল না, আয়না ছিল, হ্যাঁ। সেই ওর তার সামনে সেলফে হুম। টুলের উপরে যে জিনিসগুলো রাখতো, ওর মিসেস যেসব ইয়ে ছিল সেইগুলো- as it is সাজিয়ে রাখতো। ওর মিসেস যেটা চা খেত ইয়ে খেত, এমনকি একটা ছোট আলনা ছিল, পুরোনো আলনা, হ্যাঁ। তাতে ওর মিসেসের, আমি কি বলবো, আমাকে বলেছে তুমি যদি যেতে চাও, আরে না না না, বলছে শাড়িকেও ওর মিসেস শাড়ি টাড়ি অ্যাজ ইট ইজ সেইভাবে পাঠ করে রেখেছিল বন্ধু, এবং একবারে সঙ্গে সঙ্গে না করে দিয়েছিল দ্বিতীয়বার বিয়ে। বলছে না, একটা ব্যাপার এখানে প্রমাণিত যে যে কিন্তু মানুষ শ্রাদ্ধের যেটা হয়েছিল, শ্রাদ্ধে চুকে যাওয়ার পরে বা পরের দিনে, যেটা আমাদের এখানে এখন গ্রামের দিকে বাসি শ্রাদ্ধ বলে, হুম। শ্রাদ্ধের পরদিন হয় না, সেটা করার পরে এই ধরনের কোনো বা ওর প্রতি কোনো ভালো মন্দ কোনো কিছুই হয় না। আচ্ছা, না, ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা এখন এই যে এটা বোঝা যাচ্ছে যে একজন মানুষ ছেড়ে চলে যাওয়ার পর যেমন মায়া ত্যাগ করতে পারে না, কিন্তু আমরাও কি সেই মানুষের ছেড়ে চলে যাওয়াটা মেনে নিতে পারি? মানি না তো। আমরা সেই মায়াটা আমরাও কিন্তু ত্যাগ পারি না। করতে পারি না। তা এখন শোনো, এখানে একটা কথা আমার মুখে বেরিয়ে যায়, বিশ্বাস অবিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাস তোমার নিজের কাছে কথা, এটা তো কেউ জোর করে কাউকে বিশ্বাস করাতে পারে না, হুম, এ করে না। নিজের নিজের চিন্তা ভাবনা, নিজের নিজের অনুভূতি, নিজের নিজের একদম কথা, তাই। তাই মনে করি কিছু তো একটা আছে, নিশ্চয় একটা পাওয়ার, একটা ইয়ে, একটা নেগেটিভ এনার্জি তো নেগেটিভ রয়েছে, এনার্জি কাজ করে। এই আমি আলাদা লোক একটা। এটা আমি নিজের জীবনে আমি উপলব্ধি করেছি, এটা অস্বীকার করার উপায় নেই। এটা আমি বলছি, এটা কি করে হয়েছে, কিছু কিছু তো ব্যাখ্যা পাওয়া যায় না, কিছু হ্যাঁ। ব্যাখ্যা পাওয়া যায়। এটা দেখেছি খুব যাদের সঙ্গে ইন্টিমেসি থাকে, হৃদয়ের একবার ইয়ে, তাদের মধ্যে থেকে এই জিনিসটা হয়। এটাই ছিল আজকের ইয়ে ব্যাপার। যাই না, আমি অনেকদিন আগের ঘটনা তো, হ্যাঁ। আমি হয়তো ঠিক মতো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু এটা একটা রিয়াল একদমই তাই। আর আমি যেহেতু তোমার কাছে আগে এটা শুনেছিলাম, তো এখন নতুন গানই বলছি, হ্যাঁ। কারণ এটা শোনার পর আমার আর ওই নামটা বলার ক্ষমতা আছে। হ্যাঁ, আমি কয়েক বছর আগে আমার এই পিস্তত পিসিমার সাথে মারা গেছেন, তা আমি ওই পিস্ত ভাইরা এখন অন্য জায়গায় এসে গেছে, তারা হ্যাঁ। তিনজন এখন প্রতিষ্ঠিত, 3 ভাই কাছাকাছি বাড়ি করে থাকে, পাশাপাশি 3জনই বাড়ি করেছে, 3জনই। তো তাদেরকে আমি বললাম, হয়তো তোরা যোগা থাকি, তো আমি বলছে হাসি হাসি, বলছে না, এখন আর কেউ কিছু বলে না, ওই নামটাই আছে, রেলওয়ে স্টেশনটার নাম ওই আছে। আচ্ছা এখন আর লোক এখন অনেক ইয়ে হয়ে গেছে, হ্যাঁ। কেউ দিয়ে গেছে, এখন আর আচ্ছা। ইয়ে করে না। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে আবার একটা নতুন ঘটনা আমরা শুনতে হ্যাঁ। পেলাম, আর আশা করব তুমি যেভাবে ঘটনা কালেক্ট করো, সেটা তোমার আত্মীয় হোক, প্রতিবেশী হোক বা হ্যাঁ। বন্ধু বান্ধব হোক, এই ঘটনা কালেক্ট করে সুন্দরভাবে তুমি প্রেত কথায় পরিবারকে তুমি উপহার দিতে থাকো, আর সুস্থ থাকো, ভালো থাকো, এটুকু কামনা করব। আর আবার আমাদের চ্যানেলে তুমি এসো, এবং তোমার যতটুকু তোমার মনে আছে, কোনো আগেকার হোক বা কোনো এখনকার হোক, অবশ্যই কোনো সত্য ভৌতিক ঘটনা সবার সামনে তুলে ধরো। অনেক অনেক ধন্যবাদ।